সকালের নরম আলোয় তেজগাঁওয়ের হোস্টেলে রুমটা তখন চনমনে। কলেজে যাওয়ার জন্য মীরা, টিনা আর আদিনা বই খাতা গুছিয়ে রেডি, কিন্তু সে যদি তখনও আয়নার সামনে নিজের সাজগোজ নিখুঁত করায় ব্যস্ত। গায়ে নীল সাদা ইউনিফর্ম থাকলেও কিশোরীর মনের চঞ্চলতায় ঠোঁটের কোণে বুলিয়ে নিয়েছে লাল রং লিপস্টিক, ঠিক যেন আগের দিনে সুধীরের পোস্টারে রেখে আসা সেই লালা হওয়া। কাঁধে ক্রস বেল্ট আর ভারী ব্যাগটা ঝুলিয়ে সে মুচকি হেসে বলল, এই তো রেডি, চল এবার। দরজায় দাঁড়ানো মীরা ভ্রু কুঁচকে বলে উঠল, কি রে মৌ, কলেজে যাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে দাওয়াতে? এত ঢং করার কি জন্য? সে যদি বান্ধবীর ফাজলামো হাত নেড়ে উড়িয়ে দিয়ে বলল, আরে রাখ তো তোর বকবকানি, চল দেরি হয়ে গেছে। টিনা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলো, তোর এই সাজগোজ আর পিন লাগানোর ঠেলাতেই তো আজ আসল দেরিটা হলো। হোস্টেল থেকে বেরিয়ে তেজকুনি পাড়ার অলিগলি পেরিয়ে তারা রাস্তায় এসে পা রাখলো। হাঁটতে হাঁটতে মীরা ভয়ে ভয়ে সেতুটির পাশে ঘেঁষে ফিসফিস করলো, মৌ, কালকের ওই কাণ্ডের পরেও যে তুই ঠিক আছিস, খোদা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় কর। কাল দেওয়ার পোস্টার ছিঁড়ে ব্যাগে ভুলি, এই অবস্থা ভালো আর কতক্ষণ টিকবে? আর আজ কলেজ না এসে ঘরে লুকিয়ে থাকলেই পারতে। সে যদি আর চিরচেন অহংকারী ও নির্ভীক চিবুক উঁচিয়ে বুক ফুলিয়ে বলল, কেন যাব না? আমি কি কারো ভয় লুকিয়ে থাকার পাত্রী? আর ওই এমপি সুধীর মির্জা, তাকে তো ওরা যতটা বাঘ ভালুক ভাবিস সে তা নয়। আমাদের মতোই রক্তে মাংসের মানুষ। তেরা ভয়ে কাঠ হয়ে গেল, কপালে হাত দিয়ে নিচু গলায় বলল, বোন রে, বাঘ ভাল্লুকের ভয় তাও দূর করা যায়, কিন্তু তোর এই জেদ আর ওই বদমেজাজি কাজিন সুধীর মির্জার রাগ তার তেজ তার থেকেও হাজার গুণ ভয়ঙ্কর। তুই এখনো জানিস না তুই কার পেছনে লেগেছিস? ঠিক কখনোই তাদের পেছন দিয়ে একটা জাঁকজমকপূর্ণ ফুল দিয়ে সাজানো বরের গাড়ি সশব্দে হর্ন বাজিয়ে শন শন করে বেরিয়ে গেল। গাড়িটার দিকে হা করে তাকিয়ে সে যদি একটা গভীর আফসোসের দীর্ঘশ্বাস ফেললো, অতঃপর ঠোঁট উল্টে অভিমানের স্বরে বলে উঠল, ইস, দুনিয়ায় সবারই বিয়ে হয়ে যাচ্ছে, অথচ আমার কপালেই কিচ্ছু নেই। সে একটু থেমে আবার যোগ করল, আমি তো মমকে আগেই বলেছিলাম এসএসসি পরীক্ষার পরেই আমার বিয়েটা দিয়ে দিতে। এত কষ্ট করে পড়াশোনা করে আমার লাভ কি? আমি কি বিসিএস ক্যাডার হয়ে সরকারি চাকরি করব নাকি? দিন শেষে তো সেই কাঠখড় পুড়িয়ে চুলায় তোড়জোড় করতে হবে। আমাকে যদি এই বয়সেও কেউ বিয়ে দিয়ে দেয়, আমি কি মোনা এক ফোঁটা মানা করব? উল্টো মহাখুশিতে রাজি হয়ে যেতাম। পড়াশোনার এই প্যারা থেকে মুক্তি পেতাম আর স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতাম। সেজুতির এমন দায়িত্বহীন বকবকানি শুনে টিনা চোখ কপালে তুলে তাতকে উঠল। সে চট করে চারপাশটা দেখে নিয়ে সেজুতির বাহু খামচে ধরলো, অতঃপর ফিসফিস করে বলল, আস্তে কথা বল সেজুতি, তোর এই বিয়ের ফ্যান্টাসির কথা যদি কোনোভাবে ওই বদমেজাজি এমপির কাজিনের কানে পৌঁছায়, তবে সুধীর ভাইয়ের হাতের কটা থাপ্পড় তোর গালে পড়বে তা তুই গুনেও শেষ করতে পারবি না। কাজিনের নামটা কানে আসতেই সেজুতির চঞ্চল মুখটা এক লোহামাই রাগে থমথম হয়ে উঠল। সে তর্জনী দিয়ে নিজের নাকটা একটু ঘষে নিয়ে ফুঁসে উঠল, ওনার নামটা প্লিজ আমার সামনে উচ্চারণ করিস না টিনা। আমার সব সুখের ১২টা বাজানোর মূল কারিগর তো ওই মানুষটাই। মম তো আমার বিয়ে ঠিক করতেই যাচ্ছিল, কিন্তু ওই বদমেজাজি কাজিন যখনই আমার বিয়ের কথা জানতে পারলো, সোজা মির্জা বাড়ি এসে হাজির হলো। সেদিন রাগের মাথায় আমাকে গুনে গুনে ১৯টা থাপ্পড় মেরেছিল। ভাবলো ভাবলে এখনো মনে হয় আমার গাল দুটো যেন লাল হয়ে আছে। আর তার সেই অদ্ভুত বরফ ঠান্ডা ডায়লগটা তো আজও আমার কানে বাজে, ওয়ান মোর মিস্টেক অ্যান্ড এ স্ল্যাপ উইল বি দ্য লিফট অফ ইয়ার ওয়ারিস। ঠিক সেই মুহূর্তে তাদের হাঁটার চলার আগলে হঠাৎ এক হিংস্র ছায়া এসে পড়ল। রাস্তার ওপাশ থেকে ড্রাগনের মতো তেড়ে এলো ৪ জন শক্তি সমর্থ মারমুখী চেহারার ক্যাডার গোছর ছেলে। তাদের চোখের চাহনিতে স্পষ্ট ক্রুতা। তারা সামনে আসতেই মীরা ভয়ের চোটে এক লাফে পিছে হটে গেল। টিনা কপাল কাঁপতে কাঁপতে মীরার ওড়না খামচে ধরল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দিনার সে যদি বিন্দুমাত্র বিচলিত হলো না। তারা এক পাও নড়ল না। একদম পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রইল। দিনা উল্টো বুক ফুলিয়ে সাহসের সাথে এক পা এগিয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই ইডিয়েট গুলো, তোদের সাহস তো কম না? রাজপথের মাঝখানে বিনা কারণে আমাদের পথ আটকানোর মানে কি? দলের সামনে থাকা ছেলেটি দিনের কথায় কান না দিয়ে পকেট থেকে একটা মোবাইল বের করলো। স্ক্রিনের ছবির সাথে
সামনের দাঁড়ানো মেয়েটার চেহারা মিলিয়ে নিয়ে সে একদৃষ্টিতে সেঁজুতির দিকে তাকিয়ে হাঁ করে রইল। অতঃপর পেছনের দিকে ইশারা করে চেঁচিয়ে উঠল, "শুভ্র ভাই, ছবি একদম 100% মিলে গেছে।" এই সেই মেয়ে। পেছন থেকে অভ্র নিজের কোটের কলারটা সামান্য ঠিক করে কাঁধ বাঁকিয়ে ধীর পায়ে এগিয়ে এলো সে। এক চিলতে বাঁকা হেসে কুৎসিত গলায় বলল, "দাঁড়িয়ে কি তামাশা দেখছিস তোরা? একে ধর একে।" নেতারা পোস্টার ছিঁড়ে বিশাল বীরাঙ্গনা সাজছিলি না? আজ দেখা যাবে ওর ওই ওই স্পর্ধা কোথায় থাকে। অভ্রর ইশারায় দুজন লোক যখন তেড়ে এসে সেতুতির হাত ধরতে গেল, দিন এক মুহূর্ত সময় নষ্ট করল না সে। সেতুতির সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে কড়া গলায় হুঁশিয়ারি দিল, "খবরদার বলছি, ওর গায়ে হাত দিবি না। আর এক পা এগোলে হাত কেটে নেব, ভালো হবে না কিন্তু।" কিন্তু দলের একটা লোক এক ঝাটকায় তিনাকে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দিল। তারপর এক পৈশাচিক হাসিতে সে জুতির ফর্সা কবজিটা শক্ত করে খামচে ধরল। ব্যাস, ওই এক সেকেন্ড নিজের গায়ে পরাধীনতার ওই পরশ পেতে সে যদি ভেতরে ঘুমন্ত সিংহটা যেন জেগে উঠল। সে বিন্দুমাত্র না ঘাবড়ে গিয়ে ফ্রি থাকা ডান হাতটা বাতাসে ঘুরিয়ে লোকটার গালে সজোরে একটা চড় কষালো। ফার্মগেটের ব্যস্ত ফুটপাতে জুড়ে চড়ের শব্দটা প্রতিধ্বনিত হলো। রাগে ফায়ার হয়ে সে যদি চিৎকার করে উঠল, "হাউ ডেয়ার ইউ! একটা সাধারণ রাস্তার কুকুরের মতো আমাকে টাচ করার সাহস কি করে হলো তোর, শুয়োর!" কথাটা শেষ হওয়ার আগেই সে নিজের মেজাজ পুরোপুরি হারিয়ে লোকটির অন্য গালে আরো একটা কড়া থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটির ২ গালে চড়ের দাগ দুটো মুহূর্তের মধ্যে দগদগে লাল হয়ে উঠল। ভরা রাস্তার মাঝখানে একটা সাধারণ মেয়ের কাছে থেকে এমন মার খেয়ে তার ভেতরের সুপ্ত হিংস্রতা যেন এক লহামাই মাথাচাড়া দিয়ে উঠল। সে এক হাত দিয়ে নিজের গালটা দলতে খেপা বাঘের মতো রক্তচক্ষু নিয়ে তাকালো সেঁজুতির দিকে। অভ্র আর কোনো কথা না বাড়িয়ে সময় নষ্ট করতে চাইল না। সে চট করে পকেট থেকে ক্লোরোফর্ম মাখানো একটা সাদা রুমাল বের করলো। সে যদি কিছু বলে ওঠার আগেই অভ্র এক ঝাটকায় পেছন থেকে তার মুখ আর নাক চেপে ধরলো। সে যদি কয়েক সেকেন্ড ছটফট করলো, এরপর ধীরে তার শরীরটা নেতিয়ে পড়ল। সুন্দর চোখ দুটো বুজে এসে সে পুরোপুরি জ্ঞান হারালো। অভ্র এক মুহূর্ত সময় নষ্ট না করে অবশ সেঁজুতিকে পাজা করে তুলে নিল। অতঃপর রাস্তার পাশে স্টার্ট দিয়ে আ রাখা কালো রঙের মাইক্রোবাসটার দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। পেছনে থেকে ৩ বান্ধবী তখন আতঙ্কে চিৎকার জুড়ে দিয়েছে। দিনে ততক্ষণে মাটিতে ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে এক ছুটে গাড়ির পেছনে দিকে দৌড় এলো সে। চলন্ত গাড়ির জানালা ধরে ঝাঁকাতে চিৎকার করে বলল, "মৌ, ওরে মৌ, কে কোথায় আছো? নিয়ে যাচ্ছে ওকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ছাড়ুন ওকে, মস্ত বড় ভুল করেছেন আপনারা, ওকে নিয়ে যাচ্ছেন। কিন্তু ওর পরিচয় জানেন না। ওকে সেটা জানলে আপনাদের আস্ত রাখবে না কেউ।" কিন্তু দিনার সেই আকুল আর্তনাদ আর হুমকিকে চরম অবজ্ঞা করে তুড়ি মেরে উড়িয়ে দিল তারা। কালো কালো কাঁচ ঢাকা গাড়িটার চাকার টায়ারের তীক্ষ্ণ শব্দ তুলে ফার্মগেটের রাজপথ কাঁপিয়ে তীব্র গতিতে চোখের আড়ালে চলে গেল। ৩ বান্ধবীরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মাথায় হাত দিয়ে বসে পড়ল। তৃণা প্রায় কেঁদে ফেলে বলল, "কি করব এখন আমরা? ওরা যদি সেতুটির কোনো বড় ক্ষতি করে দেয়? ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে।" মীরা চোখের জল মুছে নিজেকে কিছুটা শক্ত করে বলল, "আমাদের এখন অত ভাবার উম বা কান্নাকাটি করার সময় নেই। চল জলদি কলেজে চল, প্রিন্সিপাল স্যারকে গিয়ে সব বলি। উনি নিশ্চয়ই বড় কোনো ব্যবস্থা নেবেন বা পুলিশে খবর দেবেন।" টিনা আর টিনা দুজনেই মীরার এই তাৎক্ষণিক বুদ্ধির কথায় সায় দিল। তারা ফুটপাতের কোণ থেকে হন্তদন্ত হয়ে একটা খালি রিকশা ডেকে প্রায় লাফিয়ে উঠে বসল। "চলুন মামা, যত দ্রুত পারেন হোলি ক্রস কলেজের দিকে যান। তাড়াতাড়ি চলুন।" রিকশা চালকও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে প্যাডেলে জোর চাপ দিল। রিকশাটা তীরের মতো এগিয়ে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর তীব্র উৎকণ্ঠা বুকের ভেতরে চেপে রিকশাটা যখন হলিক্রস কলেজের মূল ফটকে এসে থামলো, তখন ভাড়া মেটানোর তর সইছিল না তাদের। ৩ বান্ধবী এক প্রকার লাফ দিয়ে রিকশা থেকে নেমে নিচে পড়ল। টিনা তাড়াহুড়ো করে ব্যাগ থেকে টাকা বের করে রিক্সা ভাড়া মিটিয়ে দিল। আর বাকি দুজন মীরা ও দিনা তৎক্ষণাৎ গেট পেরিয়ে কলেজের মূল ভবনের দিকে এক নিঃশ্বাসে দৌড়াতে শুরু করেছে। তখন কলেজের ক্লাস শুরুর সময় চারিদিকে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ও গুঞ্জন। সেই ভিড়ে ঠেলা হাঁপাতে তারা এগিয়ে চলল। কয়েকটা দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর মিনিট পার করে তারা সোজা প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এসে দাঁড়ালো।
দরজায় নক করে ভেতরে যাওয়ার অনুমতি চাইতেই ভেতর থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, প্রিন্সিপাল স্যার। অনুমতি দেওয়া মাত্র ৩ বান্ধবী প্রায় হুমড়ি খেয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। তাদের উস্কো খুস্কো চুল আর ফ্যাকাশে মুখ দেখে স্যার চমকে উঠে জিজ্ঞেস করলেন, "কি হয়েছে তোমাদের? এমন করছো কেন?" দিনে এক মুহূর্ত সময় নষ্ট না করে ফার্মগেটের ফুটপাতে ঘটে যাওয়া সেই ভয়ংকর অপহরণের প্রতিটা ঘটনা, অভ্র নামের সেই ছেলের হুমকি আর সেজুতির জ্ঞান হারিয়ে গাড়িতে তুলে নেওয়ার পুরো বিবরণ এক নিঃশ্বাসে স্যারকে খুলে বলল। সব শুনে প্রিন্সিপাল স্যারের কপালে চিন্তার গভীর ভাঁজ পড়ল। তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে বললেন, "বলো কি? দিনের বেলায় আমার কলেজের ছাত্রী কিভাবে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করা হয়েছে?" পুরো রুমের ভেতরে এক নির্বিষ এক চরম মানসিক চাপ ও উত্তেজনা তৈরি হলো। পাশে বসা একজন সিনিয়র শিক্ষক আর দেরি না করে পকেট থেকে ফোন বের করে সরাসরি সেই স্থানীয় পুলিশকে ফোন দিতে লাগলো। আ তার ঠিক তখনই স্যারের রুমের বাইরে কান পেতে থাকা কয়েকজন শিক্ষার্থীদের মাধ্যমে পুরো হলিক্রস কলেজের প্রতিটা ক্লাসরুম, করিডোরে আর আড্ডার বাতাসে বেগে ছড়িয়ে পড়ল এক অভূতপূর্ব ও লোমহর্ষক খবর। সেতুতি সেতুতিকে গুন্ডারা অপহরণ করে নিয়ে গেছে। সকাল ৯ টার নরম রোদ তখন তেজগাঁও শিল্প এলাকায় এক পরিত্যক্ত গোডাউনের ওপর এসে পড়েছে। বাইরে রাতের হিমভাব কেটে গিয়ে হালকা মিষ্টি রোদের চারপাশটা কেবল সজাগ হচ্ছে। তবে ভেতরের পরিবেশটা এখনো বেশ ঠান্ডা, নিস্তব্ধ, ভারী। গোডাউন ঘরটি বিশাল, যার ছাদের করগেটের সিটগুলোর ফাঁকগুলো সকলের তীর্যক সোনালি রোদের দীর্ঘ রোদ এসে পড়েছে সিমেন্টের নোংরা মেঝের উপর। বাতাস সুস্পষ্ট করে তুলেছে ভাসমান ধূলিকণাগুলোকে। চারিদিকে ছড়ানো ছিটানো পুরনো জং-ধরা লোহার ড্রাম, ভাঙা কাঠের বক্স আর ইঁদুরের উপদ্রব। গোডাউনের দেওয়ালের আস্তর খসে পড়ে ইট বেরিয়ে আসে। আর বাতাসে যেন পচা তেল আর ড্রাম ধরা গন্ধের চাদরে মোড়ানো। সেই গোডাউনের ঠিক মাঝখানে একটি ভারী খুঁটির সাথে কাঠ লোহার একটা পুরনো চেয়ারে শক্ত দড়ি দিয়ে হাত-পা আষ্টে-পৃষ্ঠে বাঁধা রয়েছে সেতুটির। ক্লোফর্মের রেশ তখনো তার ছায়াতে আচ্ছন্ন, মাথাটা একপাশে এলিয়ে আছে। নীল সাদা সালোয়ার কামিজের কুচিগুলো এলোমেলো, ফর্সা কপালটা বিন্দু, বিন্দু ঘামে ভেজা। ঠিক তখনই কয়েক ফোঁটা ঠান্ডা জল মুখের উপর ছিটকে পড়তে সেতুটি মিটমিট করে চোখের পাতা কাঁপিয়ে চোখ খুলল। মাথার ভেতরটা তখনও ঝিমঝিম করছে। চোখের সামনে দুনিয়াটা ভীষণ ঝাপসা, যেন ঘোলা জলের তলায় ডুবে আছে সবকিছু। মস্তিষ্ক যখন ধীরে, ধীরে কাজ করা শুরু করল এবং সিগন্যাল দিল যে সে তার চেনা বিছানায় নেই, তখন তার বুকটা ধক করে কেঁপে উঠল। সে জোর করে চোখ দুটো ভালোভাবে মেলে তাকানোর চেষ্টা করল। তার মুখের উপর শক্ত করে একটা ময়লা কাপড় দিয়ে বাঁধন দেওয়া, যার কারণে সে কোনো শব্দ করতে পারছে না। ঝাপসা দৃষ্টি কিছুটা পরিষ্কার হতেই সে সামনে তাকালো। দেখতে পেল একটু দূরে দাঁড়িয়ে আছে সেই গুন্ডাগুলো। মুখে তাদের সেই কুৎসিত বিকৃতি আর লোভী হাসি। সেজুতির হাতে চড় খাওয়া সেই ছেলেটি তার ২ গালের লালচে দাগটা ডলতে, ডলতে বাঁকা ও পৈশাসিক হেসে ধীর পায়ে এগিয়ে এলো। সেজুতির ঠিক সামনে দাঁড়িয়ে লোকটা ফোঁস করে হেসে বলল, "কিরে বীরাঙ্গনা, সকালে তো রাস্তায় নেতারা পোস্টার ছিঁড়ে আমার গালে বেশ কষিয়ে চড় মেরেছিলি। তখন তো তেজ কম দেখিনি। এবার দেখবি তোর কি অবস্থা আমি করি। এমন অবস্থা তোর করব যে তুই এই সমাজে বা তোর ওই কলেজের কারো সামনে আর কোনোদিন মুখ দেখাতে পারবি না। তবে কিনা ভাইয়ের কড়া নির্দেশ আর অনুমতি ছাড়া তোকে বড় কোনো স্টেপ নেওয়ার উপায় আমার নেই। শুধু একবার ভাইয়ের সবুজ সংকেতটা পাই। তারপর দেখবি তোকে কি করি।" লোকটা তো সেই কুৎসিত নোংরা ইঙ্গিত আর কথার ভঙ্গিটা কান অব্দি পৌঁছানোর সাথে, সাথে সেতুটির পেট গুলিয়ে বমি আসার উপক্রম হলো। তার সারা শরীর যা এক ঘিনঘিনে আতঙ্কে শিউরে উঠল। সে এতক্ষণ রাস্তার বান্ধবীদের সামনে কিংবা এই ছেলেটার গায়ে হাত তোলার সময় পাহাড় সমান সাহস দেখিয়েছিল ঠিকই, কিন্তু এই ৪ দেওয়ালের মাঝে অচেনা নরপশুদের সামনে এসে সে আজ এক সম্পূর্ণ ভেজা বিড়াল। যতই তার ভেতরে যে থাকুক না কেন, শেষ পর্যন্ত সে তো রক্তে মাংসের গড়া একটা সাধারণ কিশোরী মাত্র। এই ৫-৬ জন লম্পট পুরুষের মাঝে যদি এই হায়নারা সত্যি, সত্যি তার চরম ক্ষতি করে দেয়, তবে সে এই সমাজে মুখ দেখাবে কি করে? তার মা যে কিনা তাকে বুক ভরা বিশ্বাস করে হোস্টেলে রেখে কলেজে পাঠায়, সে কি আর কোনোদিন মেয়ের দিকে তাকাতে পারবে? ভয়ে সেজুতির গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। মুখের ভেতরটা লালাটুকু পর্যন্ত যেন হারিয়ে গেছে। সে এখনো কিছুতেই মাথা
ঠুকিয়ে উঠতে পারছে না। সে তো স্রেফ একটা বোকামি ভরা দুষ্টামি করেছিল। একটা ফেক আইডি থেকে একটা কমেন্ট কিংবা একটা পোস্টার নিয়ে চপলতা করার খেসারত এতটা ভয়ংকর হতে পারে, তার আসল অপরাধটা কোথায়? যে তাকে এভাবে পশুর মতো তুলে আনা হলো। ঠিক তখনই রিফাতের পেছনে অন্ধকার কোণ থেকে অন্য একদল বিকৃত মুখের ছলে হো, হো করে অসভ্যর মতো হেসে উঠল। তাদেরই একজন নোংরা গলায় লোভী চাহনিতে বলে উঠল, "আরে রিফাত ভাই, তুই একা সব ক্রেডিট নিবি নাকি রে? আমাদেরও তো একটু ভাগ দিস। এমন তাজা মাল একা হজম করতে চাস নাকি ভাই?" বলেই তারা ৫ টা ছেলে একসঙ্গে পৈশাচিক ও শয়তানি হাসিতে ফেটে পড়ল। সেই কুৎসিত হাসির শব্দে পুরো গোডাউনটা যেন কাঁপিয়ে উঠল। সে যদি আর ১ সেকেন্ডও নিজের ভেতরের বাঁধন ধরে রাখতে পারল না। তার চোখের সেই এতক্ষণে অহংকার আর রাগ এক পলকে তছনছ হয়ে গেল। তার বড়, বড় চোখ দুটো ফেটে উপচে পড়ল উষ্ণ গরম জলের বন্যায়। ২ গাল বেয়ে অনবরত গড়িয়ে পড়তে লাগলো অবুজ কান্নার জল। লোহার খুঁড়িতে হাত-পা পায়ে দড়িগুলো চামড়া কেটে বসার উপক্রম হয়েছে। অথচ সে এতটাই অসহায় যে নিজের চোখের জলটুকু হাত দিয়ে মুছার ক্ষমতাও তার নেই। গোডাউনের সেই স্যাঁতসেঁতে ড্যাম্প ধরা বাতাসে কেবল তার নিঃশব্দ খাবি খাওয়া কান্না আর বুকফাটা আর্তনাদে চারপাশের খসে পড়া দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। পরিত্যক্ত গোডাউনের সেই নোংরা স্যাঁতসেঁতে মেঝের ওপর সেজুতির চোখের জল তখনও টপ, টপ করে ঝরে পড়েছে। চারপাশের শয়তানি হাসি আর কুৎসিত ইঙ্গিতগুলো যখন তার কিশোরী মনটাকে জীবন্ত গিলে খাচ্ছিল, ঠিক তখনই লাইব্রেরির ভারী লোহার ফটকটা খোলার এক বিকট শব্দ হলো। পর মুহূর্তেই বারান্দায় শোনা গেল বুটের ভারী গভীর আর মাপা পায়ের আওয়াজ। পায়ের সেই সুপরিচিত ও রাজকীয় শব্দটা কানে আসতেই অভ্র আর তার সাঙ্গপাঙ্গদের মুখের সেই পৈশাচিক হাসি এক লহমায় মিলে গেল। তারা বিড়বিড় করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। অভ্র নিজের নোংরা চাউনিটা বদলে মুখ এক ঝাঁক কৃত্রিম ভঙ্গি ফুটিয়ে ফিসফিস করে বলল, "ভাই আসছে, সবাই একদম সোজা হয়ে দাঁড়া।" অভ্র মনে এক কুৎসিত আত্মতৃপ্তিতে ভুগছিল যে এবার এই বিয়ারা মেয়েটাকে নেতার হাতে দিয়ে এমন খেসারত দেয়াবে যে সে জীবনে ভুলবে না। খোদ সুধীর মির্জার সাথে লাগতে আসার কি ভয়ানক পরিণতি হতে পারে সেটা আজ এই মেয়ে হাড়ে, হাড়ে টের পাবে। কয়েকটি নিস্তব্ধ দম বন্ধ করা সেকেন্ড গোডাউন ধুলোবালি মাখা অন্ধকারের বুক চিরে সেখানে ধীর পায়ে প্রবেশ করলেন স্বয়ং তরুণ সাংসদ এমপি সুধীর মির্জা। তার ঠিক পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে বিশ্বস্ত আলভি আর কালো স্যুট পরা কয়েকজন ব্যক্তিগত বডিগার্ড। এই জরাজীর্ণ নোংরা পরিবেশেও সুধীরের রাজকীয় আভিজাত্য যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলল। তার পরনে কুচকুচে কালো রঙের একটা সিল্কের পাঞ্জাবি, যার গলার বোতামগুলো নিখুঁতভাবে আটকানো। চওড়া কাঁধ জুড়ে জোড়ানো রয়েছে ধবধবে সাদা রঙের একটা জাঁকজমকপূর্ণ কাশ্মীরি শাল, যার চওড়া পাড়ে লাল সুতোর শুকনি কারুকাজ। তার বাম হাতের কবজিতে দামি ব্র্যান্ডের একটি কালো স্ট্র্যাপের মেকানিক্যাল ঘড়ি টিকটিক করে চলেছে। আর ২ হাত বুকের ওপর শক্ত করে বাঁধা। এই শুভ্র আর কৃষ্ণের মিশলে গড়া পোশাকের আভিজাত্য এই নোংরা গোডাউনে তার একচ্ছত্র আধিপত্যের জানান দিচ্ছিল। সে ঘরে পা রেখেই এক পলক চারপাশটা দেখল। এরপর তার তীক্ষ্ণ ও বরফ শীতল চোখ দুটো গিয়ে থামল ঘরের মাঝখানে কাঠের চেয়ারে হাত-পা বাঁধা, চোখের জলের ভেজা মুখে ঢাকা মেয়েটার উপর। সুধীর সামান্য ভ্রু কুঁচকে তাকালো। তার চাউনিতে এক ফোঁটা দয়া বা মায়ার রেশ মাত্র নেই। আলভি তৎক্ষণাৎ ঘর থেকে একটা পুরোনো কাঠের চেয়ার টেনে এনে সুধীরের ঠিক পেছনে রাখলো। সুধীর অত্যন্ত দাপুটে ভঙ্গিতে বুক চিতিয়ে সেই কাঠের চেয়ারে বসলো। এক পায়ের উপর অন্য পা তুলে দিয়ে সে পকেট থেকে একটা দামি সিগারেট বের করলো। লাইটারের নীলচে শিখায় সিগারেটটা জ্বালিয়ে আলতো করে একটা টান দিল। ঠোঁটের কোণে দিয়ে হালকা ধোঁয়া ছেড়ে চেয়ারে পেছনে হেলান দিয়ে অত্যন্ত অবহেলা ভরা ঠান্ডা গলায় বলল, "ওহ! তাহলে এই মেয়েটাই আমার পোস্টার নিয়ে অমন ধৃষ্টতা দেখিয়েছে।" অভ্র এক কদম এগিয়ে এসে দাঁত কিলিয়ে বলল, "জি ভাই, এই সেই মেয়ে। মেয়েটার শরীরে ভীষণ তেজ। একে রাস্তা থেকে তুলে নিয়ে আসার সময় প্রকাশ্যে দিবালোকে রিফাতের গালে কষিয়ে দুটোই থাপ্পড় মেরেছে।" রিফাত এবার আরো এক কদম এগিয়ে এসে নিজের গালটা দেখিয়ে নালিশের সুরে বলল, "এই দেখুন ভাই, আমার গাল দুটো এখনো লাল হয়ে আছে। দিনে দুপুরে একটা মাইয়া মানুষের হাতে এমন মার।" সেদুতি এতক্ষণ তীব্র আতঙ্কে আর অপমানের ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছিল। তার মনে হচ্ছিল, এই বুঝি নরপিশাচটা তার উপর ঝাঁপিয়ে পড়বে, ছিঁড়ে খুঁড়ে খাবে আর তার কিশোরী মনটাকে। কিন্তু ঠিক তখনই এই
বদ্ধ নোংরা রুমে অত্যন্ত পরিচিত, অতি চেনা এবং বুকের ভেতরে তোলপাড় করার সৃষ্টি করা সেই গভীর কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠটা শোনা মাত্রই সেজুতির পুরো শরীর জুড়ে এক তীব্র বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। সে অবিশ্বাস্য এক আশা আর ভয় মেশানো অনুভূতি নিয়ে আস্তে করে চোখের পাতা মেলে তাকালো সামনের চেয়ারে বসা মানুষটার উপর। চোখ পড়তেই সেতুতির ভারার্ত চোখ দুটো বিস্ময়ে আরো বড় বড় হয়ে গেল। এ যে অন্য কেউ নয়, এ স্বয়ং সুধীর মির্জা। তার গোপন স্বপ্নের মানুষ, তার সেই অতি গভীর ও বদমেজাজি কাজিন। সুধীর সিগারেটটা শেষ টান দিয়ে সাইডটা মেঝেতে ফেলল। অতঃপর আলভির এর দিকে ইশারা করে বরফ শীতল গলায় বলল, "ওর মুখের কাপড়টা খুলে দাও দেখি, এই সাহসী মেয়েটার মুখটা কেমন?" যে কিনা সরাসরি সুধীর মির্জার সম্মানে হাত দেওয়ার স্পর্ধা রাখে। সুধীরের হুমকির পাওয়া মাত্রই একজন বডিগার্ড এগিয়ে এক ঝাটকায় সেতুতির মুখের বাঁধনটা খুলে দিল। তার মুখের কাপড়টা আলগা হতেই চেয়ারে বসা সেতুতির কান্নায় ভেজা ফর্সা ও নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে স্বয়ং সুধীর মির্জা পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। তার হাতের জ্বলন্ত সিগারেটটা আঙুলের ফাঁক গলে নোংরা গলে নোংরা মেঝেতে পড়ে গেল। তার চোখের সেই শীতল খুনে চাউনি এক পলকে উধাও হয়ে সেখানে জায়গা নিল চরম হতভম্ব ও তীব্র বিস্ময়ের ঘের। নিজের পরম আদরের, নিজের শাসনের বেড়াজালে রাখা ছোট বোন তথা কাজিন সেঁজুতিকে এই নরকে এভাবে হাত-পা বাঁধা অবস্থায় দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সামনের চেয়ারে বাঁধা অবস্থায় সেঁজুতি তখনও ভয়ে থরথর করে কাঁপছে। তার চোখ দিয়ে অবিরল ধারায় জল নামছে। সুধীর আর ১ সেকেন্ডও বসে থাকতে পারল না। সে চেয়ার ছেড়ে এক প্রকার স্প্রিং এর মতো খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। তার কণ্ঠের সেই রাজকীয় দাপটটা উধাও এক প্রকার তীব্র অবাক মেশানো আর্তনাদ বের হলো। "মৌ, তুই এখানে কিভাবে?" সে যদি নিজের চেনা ভাইয়াকে এত কাছে দেখে তার ভেতরে সবটুকু ভয়, এতক্ষণে জমে থাকা সমস্ত অসহায়ত্ব এক নিমিষে বাঁধ ভাঙা কান্নায় রূপ নিল। সে কান্নায় মিশ্রিত ভেজা ভাঙা গলায় অবুঝ শিশুর মতো আকুল হয়ে ডেকে উঠল, "ভাইয়া!" বলে সে হাউমাউ করে কেঁদে ফেলল। "ভাইয়া!" ডাকটা সুধীরের কানে পৌঁছানো মাত্রই সুধীর মির্জার মাথায় যেন এক বালতি ফুটন্ত লাভা ঢেলে দিল। তার নিজের কলিজার ছোট টুকরা মির্জা বাড়ির সবচেয়ে ছোট আদরের সেঁজুদিকে তার নিজেরই চেরালা এভাবে পশুর মতো বেঁধে রেখেছে রাগে, ক্ষোভে আর তীব্র অপমানবোধ। সুধীরের চোখ দুটো মুহূর্তের মধ্যে জবা ফুলের মতো রক্তবর্ণ ধারণ করল। সুধীর আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। সেঁজুদিকে এই নোংরা গোডাউনে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখে তার ভেতরে অন্যান্য সমস্ত রক্ত যেন এক নিমিষে মাথায় চড়ে গেল। সে বাঘের মতো গর্জন করে এক লাফে এগিয়ে গিয়ে অভ্র শার্টের কলারটা এক মুঠোয় পেঁচিয়ে ধরল। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। সে অভ্রকে নিজের দিকে এক হ্যাঁচকা টান মেরে বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, "এই শুয়োর! তুই কাকে ধরে নিয়ে এসেছিস জানিস না? মির্জাবাড়ির মেয়েকে এই নোংরা নর্দমার গোডাউনে আনার সাহস তোদের কি করে হলো রে?" সুধীর এই রুদ্রমূর্তি দেখে অভ্র আর রিফাতসহ পুরা গোডাউনের গুন্ডাগুলো কলিজা এক লহমায় শুকিয়ে গেল। তারা বুঝতে পারল তাদের রক্ষা করার মতো এই দুনিয়ায় কেউ নেই। সুধীরের এই আচমকা আর ভয়ংকর রুদ্রমূর্তি দেখে অভ্রর মুখের সমস্ত রক্ত যেন ১ সেকেন্ডে শুষে নেওয়া হলো। তার হাত পা ঠান্ডা হয়ে এলো আর সে আমতা, আমতা করে কাঁপা গলায় বলল, "ভা ভাই, আমরা তো জানতাম না এই মেয়ে আপনার পোস্টার।" অভ্রর মুখের কথা শেষ হওয়ার আগেই সুধীর নিজের সমস্ত গায়ের জোর দিয়ে তার ডান হাতের শক্ত মুঠা অভ্রর চোয়ালে বরাবর সজোরে চালিয়ে দিল। ঠসিয়ে এক ঘুষি। সেই মারের চোটে অভ্র ছিটকে গিয়ে পাশের একটা পুরনো লোহার ড্রামের উপর আছড়ে পড়ল। মুখ দিয়ে তার গল করে রক্ত বেরিয়ে এলো। পুরো গোডাউন তখন শ্মশানের নীরবতা। রিফাত আর বাকি ছেলেরা ভয়ে নিজেদের জায়গায় কাঠের মতো জমে গেছে। তাদের হাত পা কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। সুধীর এবার নিজের গায়ের সেই দামি সাদা কাশ্মীরি শালটা এক ঝাটকায় কাঁধ থেকে সরিয়ে আলভির দিকে ছুঁড়ে দিল। তার পরনে কালো পাঞ্জাবি, হাতা দুটো কোণে পর্যন্ত গুটিয়ে নিতে সে হিংস্র বাঘের মতো তাকালো রিফাতের দিকে। রিফাত ভয়ে ২ হাত জোর করে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। "ভাই, আল্লাহর দোহাই ভাই, আমাদের মাফ করে দেন। আমরা সত্যিই জানতাম না ও মির্জা বাড়ির মেয়ে। ও তো রাস্তায় আমাদের" "চুপ! একদম মুখ খোলার সাহস করবি না।" সুধীর মির্জা পৈশাচিক এক চিৎকারে রিফাতকে থামিয়ে দিল। অতঃপর তার দিকে এগিয়ে গিয়ে বুট জুতো পরা পা দিয়ে রিফাতের বুকে সজোরে এক লাথি বসালো। রিফাত উল্টে গিয়ে সিমেন্টের নোংরা মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। সুধীর যেন আজ আর কোনো এমপি বা ভদ্রলোক নয়। সে আজ
তার বোনের অপমানের প্রতিশোধ নিতে আসা এক জ্বলন্ত আগ্নেয়গিরি। সে দাঁত কিরমির করে নিজের বডিগার্ডদের দিকে ইশারা করে গর্জে উঠল, "আলভি, এই কুত্তার বাচ্চাদের এখানেই চামড়া টেনে ছিঁড়ে ফেলবি, যেন তেজগাঁয়ের মাটিতে এদের কান্নার আওয়াজ পৌঁছায়, একটাও যেন আস্ত না থাকে।" বলেই সুধীর দ্রুত পায়ে এগিয়ে গেল ঘরের মাঝখানে বাঁধা থাকা সেতুটির দিকে। এতক্ষণ ধরে চলতে থাকা এই মারপিট আর ভাইয়ের এমন ভয়ংকর রূপ দেখে সেদুতি ভয়ে নিজের কান্না ভুলে একদৃষ্টিতে তাকিয়েছিল। অভ্র মেঝে থেকে কোনোমতে হাঁটু গেড়ে বসে কাঁপতে, কাঁপতে বলল, "ভাই, খোদার কসম, আমাদের এতে কোনো দোষ নেই ভাই। আমরা তো শুধু আপনার হুকুম তামিল করেছি। আপনিই তো বলেছিলেন যে আপনার পোস্টার ছিঁড়ে অপমান করেছে তাকে ধরে নিয়ে আসতে। এই মেয়েটাই তো কালকে ফার্ম গেটের রাস্তায় দাঁড়িয়ে আপনার সব পোস্টার ছিঁড়ে ব্যাগে ভরেছে। আমরা কিভাবে জানবো যে এই মেয়েটি আপনার বোন? আমাদের বিশ্বাস না হলে আপনি নিজেই সিসিটিভি ফুটেজটা চেক করে দেখতে পারেন ভাই।" অভ্রর এই আত্মপক্ষ সমর্থনের কথা শুনে সুধীর এবার কিছুটা শান্ত হলো। তার ভেতরের তীব্র রাগের জায়গাটা এবার এক অদ্ভুত ও গভীর কৌতূহলে রূপ নিল। সে ধীর পায়ে হেঁটে এসে আবার নিজের কাঠের চেয়ারটায় বসলো। তার তীক্ষ্ণ চোখ দুটো স্থির হয়ে রইল সেঁদুতির মুখের উপর। সেঁদুতি তখন তীব্র ভয়ে, অপমানে আর লজ্জায় নিজের চোখ দুটো একদম নিচের দিকে নামিয়ে মেঝের নোংরা ধুলোর সাথে মিশিয়ে ফেলেছে। সে সুধীরের চোখের দিকে তাকানোর ন্যূনতম সাহসটুকুও পাচ্ছিল না। সুধীর তার এক লোককে ইশারায় সিসিটিভি ফুটেজটা চেক করতে বলল। সেই লোকটা ল্যাপটপ এনে সরাসরি সুধীরের সামনে তুলে ধরল। স্ক্রিনের দিকে তাকাতেই সুধীরের চোখের সামনে ভেসে উঠল গতকাল বিকেলের সেই অভাবনীয় দৃশ্য। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে মীরা, তিনা তিনা পেছনে দাঁড়িয়ে আতঙ্কে হাত পা ছুড়ছে। আর সেতুটি সম্পূর্ণ অন্য এক ঘোরে মধ্যে দাঁড়িয়ে উম দেয়াল থেকে সুধীরের একটা, একটা করে বড় পোস্টার টান দিয়ে ছিঁড়ছে আর গভীর আবেশে নিজের লাল ঠোঁট দিয়ে তা স্পর্শ করছে। শুধু একটা না, সে দেয়ালের সবকটি পোস্টারকে ভালোভাবে চুমু দিয়ে পরম যত্নে নিজের ব্যাগে ভরেছে। ভিডিওটির এই দৃশ্যটা সামনে আসতেই সেতুটি তার এতক্ষণে কান্না এক নিমেষে থামিয়ে দিল। ভয়ে আর চরম লজ্জায় এক তীব্র ঝলকানিতে তার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে টকটকে লাল আপেলের মতো হয়ে গেল। সে নিজের ২ হাতের আঙ্গুলগুলো শক্ত করে খামচে ধরে মাথাটা আরো নিচু করে নিল। সে মনে, মনে ভাবল, হায় আল্লাহ! এবার আমার কি হবে? ভাইয়া তো সব দেখে ফেলল। এবার তো নির্ঘাত আমার জানটাই চলে যাবে। পুরো সিসিটিভি ফুটেজটা শেষ পর্যন্ত দেখার পর সুধীর মির্জার চোখের ভেতরে রক্তিম ছাউনিটা এক তীব্র ও অলৌকিক রাগে ফেটে পড়ল। নিজের রাজনৈতিক জীবনে এমন এক অদ্ভুত, বেপরোয়া আর নিষিদ্ধ অবমাননা সে নিজের চোখে দেখেও যে বিশ্বাস করতে পারছিল না। তার মতে একজন গভীর দাপুটে রাজনীতিবিদের পোস্টার নিয়ে তার নিজেরই ছোট বোন এমন চপলতা করতে পারে তা তার কল্পনারও অতীত ছিল। রাগের এক চরম পর্যায়ে সুধীর এক হিংস্র ধাক্কায় ল্যাপটপটা মেঝেতে ফেলে আছাড় মারল। ঝনঝন শব্দে স্ক্রিনটা ভেঙে চুরমার হয়ে গেল। নোংরা সিমেন্টের মেঝেতে ছড়িয়ে পড়ল। সেই ভাঙার শব্দের সাথে, সাথে সেতুতির বুকের ভেতরটা যেন এক লহমায় কেঁপে উঠল। সুধীর এবার নিজের চেয়ার ছেড়ে মূর্তমান এক ঝড়ের মতো উঠে দাঁড়ালো। তার রক্তবর্ণ চোখ দুটো এবার সরাসরি স্থির হলো সেতুতির কান্নার ভেজা, লজ্জায় টুকটুকে লাল হয়ে যাওয়া মুখটার ওপর। সুধীর তার সেই ভয়ংকর ও তীব্র দৃষ্টি দিয়ে সেতুতিকে এক মুহূর্তে দেখল। এরপর ধীর ও ভারী পায়ে এগিয়ে এলো তার একদম কাছে। সেতুটি কিছু বুঝে ওঠার আগেই সুধীর এক হ্যাঁচকা টান মেরে তাকে চেয়ার থেকে টেনে দাঁড় করিয়ে দিল। এরপর নিজের শক্ত ও সুগঠিত ডান হাত দিয়ে সেতুটির নরম ফর্সা গাল দুটো শক্ত মুঠোয় চেপে ধরল। সুধীরের হাতের সেই অবাধ্য ও তীব্র ছোঁয়ায় সেতুটির পুরো শরীর শিউরে উঠল। সুধীর তার মুখের খুব কাছে নিজের মুখটা এনে বরফ শীতল অথচ কাঁপানো গলায় গর্জে উঠল, "এসব কি হচ্ছে মৌ? তুই রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে এসব কি নাটক করছিস? আনসার মি।" সুধীরের এমন ভয়ংকর রুদ্র রূপ আর গালের ওপর তার শক্ত হাতের চাপ পেয়ে সেতুতি ভয়ে আরো বেশি ছিটিয়ে গেল। তার শরীরটা কাঁপতে, কাঁপতে সুধীরের বুকের ওপর যেন ভেঙে পড়তে চাইল। সে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবুঝের মতো ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সেতুতির এই নীরবতা সুধীরের ভেতরের রাগের আগুনকে যেন আরো বাড়িয়ে দিল। সে নিজের চোখ দুটো আরো বড়, বড় করে চোয়াল শক্ত করে এবার ভীষণ জোরে চিৎকার করে উঠল, "লাউডার মৌ! আনসার মি! তোকে এইসব বেহায়াপনা করার জন্য, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নোংরামি করার জন্য এত নামি আর
দামি কলেজে পড়ানোর হয়। এসব নোংরামি জিনিস শিখেছিস তুই সেখানে? জবাব দে আমাকে। সুধীরের সেই তীব্র ধমক আর পৌরুষালী শাসনের সামনে সে যদি তখন এক্কেবারে অসহায়। একদিকে ধরা পড়ে যাওয়ার চরম লজ্জা আর অন্যদিকে নিজের সেই অজন্ম লালিত কাশ। নিজের প্রিয় নেতার এত কাছে থাকায় এক তীব্র নিষিদ্ধ অনুভূতি সুধীরের নিঃশ্বাসের তপ্ত হাওয়ায় তখন সরাসরি আছড়ে পড়েছে সেতুটির কাপা ঠোঁটের ওপর। আর সুধীরের লাল চোখের আতল গভীরে যেন লুকিয়ে আছে এক না বলা তীব্র অধিকারবোধের গল্প। সুধীরের সেই কঠিন হাতের বাঁধনে সেতুটি যেমন ছটফট করছিল ঠিক তেমনি তার বুকের নিজের সবটুকু ভয় বিলীন করে দিতে চাচ্ছিল। সে যদি লজ্জায় আর অপমানে নিজের ফর্সা মুখটা কোনমতে একটু উপরের দিকে তুলল। তার ডাগর, ডাগর চোখ দুটো তখন অশ্রুতে টইটুম্বুর। সে সুধীরের সেই শক্ত হাতের মুঠোর মাঝেই কাঁপা ঠোঁটে আকুল হয়ে বলে উঠল, "ভুল হয়ে গেছে ভাইয়া, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আর কোনদিন এমন ভুল হবে না। খোদার কসম।" সে যদি এই অবুঝ আকুতি আর চোখের নোনা জলের ধারা দেখে সুদিতির মির্জার পাথরের মতো মনটা আচমকাই কিছুটা নরম হয়ে এলো। তার গলা চেপে ধরা রাখা হাতটা আঙুলগুলো বাঁধন আলগা হয়ে এক মায়াবী ছোঁয়ায় রূপ নিল। সুধীরের চোখের সেই খুনে রাগটা যেন এক পলকে মিলিয়ে গেল এক গভীর মমতায়। সুধীরকে কিছুটা শান্ত হতে দেখে সেতুতি এবার বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। সে সুধীরের কুচকুচে কালো পাঞ্জাবিটা হাতাতে খামচে ধরে নালিশ করার সুরে বলল, "ভাইয়া, ওই কুৎসিত ছেলেগুলো আমার গায়ে হাত তুলেছে, আমাকে জোর করে ধরে এই নোংরা রুমে এনেছে। আর কত খারাপ, খারাপ ইঙ্গিত দিয়েছে। আমি খুব ভয় পাচ্ছিলাম ভাইয়া।" বলতে সে আবার সুধীরের বুকের কাছে ভেঙে পড়ে অঝরে কাঁদতে লাগলো। গায়ে হাত তুলেছে কথাটা কান অব্দি পৌঁছানো মাত্রই সুধীর মির্জার চল আবার পাথরের মতো শক্ত হয়ে উঠল। সে দুটির কান্নার নোনা জলে তার বুকের পাঞ্জাবিটা ভিজে উঠেছে। আর পেছনের গুন্ডাগুলোর জন্য সুধীরের ভেতরে তৈরি হচ্ছে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। সে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা অভ্র আর তার সাঙ্গপাঙ্গদের দিকে এমন রক্তচক্ষু ও ভয়ংকর রাগী দৃষ্টিতে তাকালো যা দেখে ওই ক্যাডারদের কলিজা মুহূর্তের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেল। সুধীরের সে চাহনি স্পষ্ট বুঝিয়ে দিল মির্জাবাড়ির মেয়ের গায়ে হাত দেওয়ার খেসারত কতটা ভয়ংকর হতে পারে। ওদের হাড়ে ঘরে আস্ত রাখার দিন যে শেষ। আর এদের ডানা কিভাবে চিরতরে ছেঁটে ফেলতে হয় তা সুধীর মির্জা আজই এদের হাড়-গুড় ভুজ ভে হা হাড়ে, হাড়ে বুঝিয়ে দেবে। সুধীর এবার মোয়ের থেকে নিজের চোখ জোড়া একটু সরালো, তাকে উপর নিচ ভালো করে পরখ করে দেখে আবার ভ্রু দুটো কুঁচকে একাকার হয়ে গেল। সেতুটির কানের বড় গোলাকার দুলটার ওপর আঙ্গুল দিয়ে একটু হালকা টোকা মেরে কড়া গলায় বলল, "কানে এসব কি চাকা পড়েছিস? আর এত সাজুগুজু করে কার জন্য করেছিস শুনি?" সুধীরের আকস্মিক ধমকে সেতুতি ভয়ে কুঁকড়ে গিয়ে চট করে মাথা নিচু করে ফেলল। সুধীর কোনো কথা না বাড়িয়ে পকেট থেকে নিজের ধবধবে সাদা রুমালটা বের করল। তারপর এক হাত দিয়ে সেতুতির চিবুকটা শক্ত করে উঁচিয়ে ধরে অন্য হাত দিয়ে তার ঠোঁটের সেই লাল গাঢ় লাল লিপস্টিকটা অত্যন্ত কড়াভাবে ঘষে মুছে দিল। ঠোঁটের চামড়ার সামান্য টান লাগতেই সে যদি উফ করে উঠল। কিন্তু সুধীরের মুখের দিকে তাকিয়ে একটু শব্দ করার সাহস পেল না। লিপস্টিক মাখানো রুমালটা নোংরা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে অধীর তাকে আ ছেড়ে দিল। এরপর এক চরম হুমকি মেশানো গলায় বলল, "এই চাকাগুলো এখনই কান থেকে খোল। আমার দেখতে ইচ্ছে করছে না। কলেজে যাওয়ার নাম করে সাং সাজা হচ্ছে, তাই না? ছেলেদের ইমপ্রেস করার ভূত মাথা থেকে আমি চিরতরে বের করছি।" সে যদি ভয়ে কাঁপতে, কাঁপতে হাত বাড়িয়ে কানের দুল দুটো কান থেকে এক প্রকার টেনে হিঁচড়ে খুলে মেঝেতে ছুঁড়ে মারল। দুল খোলার সময় তার ফর্সা কানের লতি দুটো ব্যথায় লাল হয়ে উঠল। তা দেখে সুধীর সামান্য শান্ত হয়ে বলল, "গুড গার্ল, নেক্সট টাইম যদি এমন পেত্নীর মতো সাজতে দেখেছি তবে এর ফল কিন্তু একদম ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড?" সে যদি বাধ্য মেয়ের মতো ঘন, ঘন মাথা নাড়ল। তার ফর্সা ও নিষ্পাপ মুখটা এখন সাজগোজহীন, কান্না ভেজা অবস্থায় আরো মায়াবী দেখাচ্ছে। সুধীরের সেঁদুতির উপর এই চরম মুহূর্তে রাগ হলেও তার কাছে এখন সেঁদুতির সুরক্ষাই সবচেয়ে বড়। সে আর এক সেকেন্ডও ওই নরকের মতো নোংরা গোডাউনে সময় নষ্ট করতে চাইল না। সে সেঁদুতির চোখের কোণে জমে থাকা জলটুকু নিজের বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে মুছে দিল। এরপর এক হাত দিয়ে তার কাঁধটা শক্ত করে আগলে ধরে অন্য হাতে তার ফেলে রাখা ভারী কলেজ ব্যাগটা টেনে নিল। অত্যন্ত গভীর ও দাপুটে ভঙ্গিতে সেজুতিকে সাথে নিয়ে সে গোডাউন থেকে বেরিয়ে বাইরে আলোয় দাঁড়িয়ে থাকা নিজের বিলাসবহুল কালো মার্সিডিজ গাড়িটার দিকে এগিয়ে গেল। বডিগার্ডরা তড়িঘড়ি করে পেছনের দরজা খুলে ধরল।
সে যুতিকে সসম্মানে ভেতরে বসিয়ে সুধীরও নিজেও তার পাশে এসে বসলো। আলভিকে ড্রাইভিং সিটে বসার ইশারা করে সুধীর বরফ ঠান্ডা অথচ অনমনীয় গলায় নির্দেশ দিল, "সোজা হলেই ক্রস কলেজে ছোট গাড়ি। আ যত যাই হয়ে যাক না কেন মির্জাবাড়ির মেয়ের আজকের ক্লাস মিস হওয়া চলবে না।" গাড়ি স্টার্ট নিতেই সেজুতি জানালার দিকে মুখ ঘুরিয়ে কেঁপে উঠল। সেজুতি তার দিকে না তাকিয়েই গভীর গলায় বলল, "কান্না থামা মৌ। কাঁদলে তোকে আরো বেশি পেতনি লাগে। আর শোন, কলেজে গিয়ে বান্ধবীদের সাথে সোজা ক্লাসরুমে ঢুকবি। প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে নাটক করার কোনো প্রয়োজন নেই। বাকিটা আমি হ্যান্ডেল করছি।" সে যদি চোখের জল মুছে নিচু গলায় বলল, "কিন্তু ভাইয়া, কলেজের সবাই তো জেনে গেছে আমাকে গুন্ডারা তুলে এনেছে। এখন আমি মুখ দেখাবো কি করে?" সুধীর এবার তার দিকে তীক্ষ্ণ আ দৃষ্টিতে তাকালো। তার চোখের কোণে এক চিলতে দাপুটে হাসি ফুটে উঠল। "সুধীর মির্জার বোনকে কেউ তুলে নিয়ে যাওয়ার সাহস দেখাবে না মৌ। সবাইকে বলবি ওটা তোর ভাইয়া পাঠানোর সিকিউরিটির ড্রিল ছিল। দেখি কার এত বড় কলিজা যে তোকে নিয়ে আঙ্গুল তোলে।" সুধীরের এই বজ্র কঠিন আশ্বাসে সেজুতির বুকের ভেতরের ভয়টা এক নিমিষে কুপূর্বের মতো উড়ে গেল। সে তার প্রিয় নেতার চওড়া কাঁধের দিকে তাকিয়ে মনে, মনে এক অদ্ভুত নিষিদ্ধ সুখের সাগরে ডুব দিল। মার্সেডিজ গাড়িটা যখন তীব্র গতিতে তেজগাঁওয়ের রাজপথ ছেড়ে কলেজের দিকে ছুটে যাচ্ছিল, তখন পেছনের সিটের আবহাওয়াটা এক অদ্ভুত এক গভীর স্তব্ধতায় থমকে রইল। সে যদি জানালার বাইরে তাকিয়ে নিজের ওড়নাটা আঙ্গুলে পেঁচাচ্ছিল, আর সুধীর আর চোখে তার সেই চঞ্চল কাজিনের দিকে তাকিয়ে মনে, মনে একটা নতুন অধিকার বোধের জাল বুনছিল। ঠিক তখনই মাঝ রাস্তায় এসে গাড়িটা এক বিশাল ট্রাফিক জ্যামের মুখে পড়ে থমকে গেল। সামনে পেছনে শত, শত গাড়ির হর্ন আর ভ্যাপসা করা জ্যামে চারপাশটা স্থবির। সুধীর আর কবজির দামি ঘড়িটার দিকে তাকিয়ে সামান্য ভ্রু কুঁচকে সময় দেখে নিল। ১ম ক্লাস শেষ হতে চলল। আর মাত্র ৫ মিনিটের মধ্যে কলেজে না পৌঁছাতে পারলে সে যদি পরের ক্লাসটাও শুরু হয়ে যাবে। সে যদি জানালা দিয়ে সামনের অন্তহীন জ্যাম দেখে তীব্র উৎকণ্ঠায় অস্থির হয়ে উঠল। সে একটু ইতস্তত করে কাঁপা গলায় বলল, "ভাইয়া, সামনে তো বিশাল জ্যাম, একটুও নড়ছে না। আজকে আর কলেজে যাওয়াই হবে না মনে হয়। এমনিই অনেক দেরি হয়ে গেছে।" সুধীর তার কোনো কথার জবাব দিল না। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের বাঁকা হাসি। সে যদি পড়াশোনা আর নিয়মানুবর্তিতা নিয়ে সে কোনো আপোস করতে রাজি নয়। বিশেষ করে যখন সে নিজের তদারকি করছে। সে ধীরস্থির ভঙ্গিতে পকেট থেকে একটা তার আইফোন বের করল এবং সরাসরি তেজগাঁওয়ের জোনের ট্রাফিক ইন্সপেক্টর টিআই সরকারি নম্বরে কল করল। ফোনটা ওপাশ থেকে রিসিভ হইতেই সুধীর কোনো ভূমিকা না করে অন্তত ভারী হুকুমের স্বরে বলল, "আমি এমপি সুধীর মির্জা বলছি। তেজগাঁও লিংক রোডের ক্রসিং আমার মার্সিডিজ আটকে আছে। গাড়ির নম্বর আমার ঠিক ৪ মিনিটের মধ্যে ফার্মগেট হলে ক্রসের কলেজের সামনে পৌঁছানো দরকার। ক্লিয়ার দ্য রোড রাইট নাও।" ওপাশ থেকে ট্রাফিক ইন্সপেক্টর আমতা, আমতা করে তথস্থ গলায় ভেসে এলো, "জি, জি স্যার। এ এখনই ব্যবস্থা করছি। স্যার, একটা এক্সট্রা ফোর্স পাঠাচ্ছি।" ফোনটা কেটেই সুধীর উইন্ডো স্ক্রিনের দিকে তাকিয়ে ড্রাইভিং সিটে বসা আলভিকে ঠান্ডা গলায় বলল, "আলভি, গাড়ির উপর মিনিস্টার সাইরেন আর লাল বাতিটা অন করো। জ্যামের মাঝখানে দিয়েই গাড়ি বের করো।" সুধীরের হুকুম পা মাত্রই আলভি ড্যাশবোর্ডের একটা সুইচ চেপে দিল। মুহূর্তের মধ্যে মার্সিডিজের হুডের ওপর থাকা লাল বাতিটা তীব্র আলোয় জ্বলতে শুরু করলো এবং সাইরেনের তীক্ষ্ণ ও গগনবিদারী শব্দে পুরো তেজগাঁয়ের রাজপথ কেঁপে উঠল। ঠিক পরের মিনিটেই দেখা গেল অলৌকিক এক দৃশ্য। ট্রাফিক পুলিশের ২ জন কনস্টেবল হস্তদস্ত হয়ে দৌড়ে এসে লাঠি উঁচিয়ে মার্সিডিজের সামনের জ্যাম জোরপূর্বক সরাতে শুরু করল। ভিআইপি প্রটোকল দিতে রাস্তার অন্য ধারের সমস্ত বাস, রিক্সা আর প্রাইভেট কারকে একপাশে থামিয়ে দিয়ে শুধু সুধীরের মার্সিডিজের জন্য এক লোহাময় রাজপথের বুক চিরে এক ফাঁকা ও ভিআইপি লেনের সৃষ্টি করা হলো। ক্ষমতা এমন এক সত্য ও রাজকীয় আস্ফালন দেখে পাশে বসা সেজুতির চোখ দুটো বিস্ময়ে ছাড়ামাড়া হয়ে গেল। সে মনে, মনে ভাবল, "ইস! নেতা সাহেবের কি পাওয়ার! শুধু একটা ফোনেই পুরো রাস্তার জ্যাম হয়ে গেল।" সুধীরের এই দাপুটে পুরুষালী ব্যক্তিত্বের দিকে তাকিয়ে সেজুতির কিশোরী মনটা আবারও একবার তীব্রভাবে তার এই সুদর্শন কাজিনের প্রেমে মগ্ন হলো। আলভি আর ১ সেকেন্ডও নষ্ট না করে ফাঁকা লেন পেয়ে মার্সিডিজের অ্যাক্সিলারেটরে চাপ জোরে চাপ দিল। গাড়িটি ট্রাফিক আইন বুড়ো আঙ্গুল দেখিয়ে সাইরেন বাজিয়ে তীরের গতিতে জ্যাম কেটে ফার্মগেটের হলি ক্রস কলেজের মূল ফটকের দিকে ছুটে চলল। মার্সিডিজ গাড়িটা যখন তীব্র গতিতে হর্ন ক্রস
হলি ক্রস কলেজের মূল গেটের সামনে এসে সশব্দে ব্রেক কষল। তখন চারপাশের বাতাসে এক অদ্ভুত উত্তেজনা প্রকাশ্যে দিবালোকে কলেজের গেটের সামনে স্বয়ং এমপি সুধীর মির্জার রাজকীয় মার্সিডিজ এসে থামবে এটা কেউ কল্পনাও করেনি। ঠিক তখনই গেটের কাছে দাঁড়িয়ে থাকা মিনা আর টিনা যারা এতক্ষণে প্রিন্সিপাল স্যারের রুমে থেকে পুলিশে খবর দিয়ে এসেছে, গেটে ছটফট করছিল সুধীর আর সেদিকে একসাথে অক্ষত অবস্থায় গাড়ি থেকে নামতে দেখে তাদের চোখ সোজা কপালে উঠে গেল। শুধু তারা তিনজন নাই, কলেজের করিডোরে, মাঠে আর গেটের সামনে দাঁড়িয়ে থাকা শত শত ছাত্রী ও শিক্ষকরা হা করে এই দৃশ্য দেখতে লাগলেন। মুখে সবার মুখে তখন একটাই গুঞ্জন, যাকে একটু আগে গুন্ডারা অপহরণ করেছিল তাকে খোদ দেশের সবচেয়ে হ্যান্ডসাম ও প্রভাবশালী তরুণ এমপি সুধীর মির্জা নিজ গাড়ি করে কলেজে পৌঁছে দিচ্ছেন। দিনা মুখে হাত দিয়ে ফিসফিস করে বলল, হায় আল্লাহ! এর কপাল তো দেখ! অপহরণের উছিলায় ক্রাশ খাওয়া নেতা সাহেবের মার্সিডিজের লং ড্রাইভ মেরে এলো। টিনা আর মীরাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ভয়ের মেঘ কেটে তাদের মুখেও এক চিলতে চঞ্চল হাসি ফুটে উঠল। গাড়ির পেছনে কালো কাঁচ থাকা দরজাটা খোলার ঠিক আগ মুহূর্তে সুধীর এক পলক তাকালো পাশে জড়সড় হয়ে থাকা সে দুটির দিকে। গাড়ি থেকে নামা ঠিক আগে সুধীর হঠাৎ খুব কাছে গিয়ে বলল, আর সেই চওড়া কাঁধ আর চেনা পুরুষালী সুবাসে সেতুটির নিঃশ্বাস যেন আবার আটকে গেল। সুধীর নিজের সুগঠিত হাত বাড়িয়ে সেতুটির থুতনিটা আলতো কিন্তু দৃঢ় মুঠোয় উপর ধরল। তার রক্তভ চোখ দুটো একবার এক অদ্ভুত গভীরতার ছেয়ে গেছে। সেতুটির কাঁপা ঠোঁট দুটোর দিকে এক পলক তাকিয়ে সুধীর অত্যন্ত নিচু বরফ শীতল অথচ তীব্র অধিকার বোধের স্বরে বলল, আজকের পর থেকে তোর এই ঠোঁট যেন অন্য কারো নাম না নেয়। আন্ডারস্ট্যান্ড? আর হ্যাঁ, সিসিটিভি ফুটেজে যা দেখলাম তা যেন আর কোনোদিন দ্বিতীয়বার না ঘটে। সুধীর মির্জার পোস্টার ছেঁড়ার অধিকার এই দুনিয়ায় শুধু একজনেরই আছে। আর কে তা তুই ভালো কার কে সে তুই তা ভালো করে হলেই সময় হলেই বুঝবি। সুধীরের এই গভীর ইশারায় সে দুটির পুরো শরীর জুড়ে যেন এক অদ্ভুত আ ১,০০০ ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। ভয় আর নাম না জানা মুখে তার ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে লাল গোলাপের মতো রাঙা হয়ে উঠল। সে কোনমতে মাথা নেড়ে সম্মতি জানালো। সুধীর তার থুতনি ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। অতঃপর অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে বডিগার্ডের খুলে দেওয়া দরজা দিয়ে নিচে পা মাটিতে রাখলো। তার কাঁধে আবার সেই ধবধবে সাদা কাশ্মীরি শাল আর চোখে সেই চিরচেনা দাপটে সংসদের গাম্ভীর্য। সে গাড়ি থেকে নেমে সোজা এগিয়ে গেল কলেজের মূল ফটকের দিকে। আর পেছনে মন্ত্রমুগ্ধের মতো আর রাজকীয় অবয়বের দিকে তাকিয়ে ধীর পায়ে গাড়ি থেকে নামলো সেঁজুতি। তার তীক্ষ্ণ চোখ দুটো সেঁজুতি চোখের গাড়ি এ গভীরে ডুবিয়ে দিল। ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় গভীর হাসি ফুটিয়ে তার সেই চিরপরিচিত অদ্ভুত ডায়ালগটি আওড়ালো, "মনে রেখো মৌ, তোর জিহ্বা তোর মগজের চেয়ে বেশি চলে। এটাকে নিয়ন্ত্রণ রাখ, নয়তো আমি নিজেই ওটা কেটে ফেলবো। আর হ্যাঁ, এরপর থেকে যদি কোনো ফেক আইডি দিয়ে উল্টাপাল্টা মেসেজ বা ছোড়া ছেঁড়া পোস্টার দেখি ব্যাগে, তবে ১৯ টা থাপ্পড় না সোজা আমার ঘরে বন্দী করে রাখবো। মনে রাখবি।" সুধীরের এই কথাটা শোনা মাত্রই সে যদি এক তীব্র আতঙ্কে শিউরে উঠল। তার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সুধীর ভাইয়া তাহলে সব জেনেই গেছে। সেই ফেক আইডি দিয়ে গভীর রাতে পাঠানো প্রতিটা মেসেজ যে সে যদি নিজেই দিয়েছিল, সেই সত্যটা এখন আর গোপন নয়। একজন অত্যন্ত কুপ্রভাবশালী ও ক্ষমতাবান তরুণ এমপির কাছে একটা ফেক আইডির আইপি অ্যাড্রেস বা পরিচয় বের করা যেকোনো ব্যাপারই না, সেটা এই মুহূর্তে তার মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। ভয় আর লজ্জায় সে যদি মুখটা এবার আ অপমানে ও সংকোচে একদম কালো হয়ে গেল। মেসেজে যে সুধীর ভাইয়ের রাশভারী স্বভাব আর তার গাম্ভীর্য মির্জা বংশের ডিএনএ নিয়ে একের পর এক কড়া খোঁচা দিয়েছিল, সেই কঠোর মানুষটা এখন আর মুখের ঠিক কয়েক ইঞ্চি দূরত্বে বসে তীব্র পুরুষালী চোখে তাকিয়ে আছে। লজ্জা সে যদি এখন ইচ্ছে করছিল পায়ের নিচে মাটিটা ফাঁক হয়ে যাক আর সে মাটিতে মিশে যাক। সুধীরের শরীরের তীব্র পারফিউমের সুবাস আর তার তীব্র নিঃশ্বাসের মাঝে সে যদি ঠিক মতো নিজের শ্বাসটুকু নিতে পারছিল না। সুধীর তার চোখের জলটুকু এক পলক দেখে নিয়ে শেষ হুমকিটা দিল, আজকের পর থেকে যদি পুরো সোশ্যাল মিডিয়ায় তোর কোনো ছায়া দেখি কিংবা কোনো ছেলে বন্ধুর সাথে তোকে আড্ডা মারতে দেখি, তবে তোর এই হোস্টেলের লাইফ আমি আজই শেষ করে দেব। সোজা মির্জা বাড়িতে নিয়ে গৃহবন্দী করে রাখবো। আন্ডারস্ট্যান্ড? সেতুটি লজ্জায় আর ভয়ে শেষ হয়ে গিয়ে কোনমতে ফিসফিস করে বলল, আন্ডারস্ট্যান্ড ভাইয়া। আর কোনদিন এমন হবে না। সুধীর এবার সোজা হয়ে দাঁড়ালো।
তার মুখের সেই রাগী ভাবটা এক পলকে মিলিয়ে গিয়ে আবার সেই গভীর গ্ল্যামারাস দাপুটে নেতার রূপে ফিরে এলো। তাদের দুজনকে একসাথে অক্ষত অবস্থায় গাড়ি থেকে নামতে দেখে গেটের কাছে দাঁড়িয়ে থাকা দিনা, মীরা আর টিনা এক প্রকার দৌড়ে এগিয়ে এলো। দিনা বড়, বড় চোখ করে ফিসফিস করে বলল, "মৌ, তুই ঠিক আছিস রে? ঠিক আছিস তো রে? আমরা তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। কিন্তু সুধীর ভাইয়া তোমাকে কোথা থেকে উদ্ধার করলেন?" সুধীর বান্ধবীদের কথার কোনো সুযোগ না দিয়ে নিজের বিশ্বস্ত বডিগার্ড আলভিকে ইশারা করল। আলভি তৎক্ষণাৎ সেতুতির ভারী কলেজ ব্যাগটা এনে মীরার হাতে তুলে দিল। সুধীর তার বরফ শীতল দাপটে দৃষ্টিতে ৩ বান্ধবীর ওপর বুলিয়ে নিয়ে অত্যন্ত ভারী গলায় বলল, "ওকে নিয়ে সোজা ক্লাসরুমে যাও। ১ম ক্লাস মিস হয়েছে, ২য় ক্লাস যেন কোনোভাবেই মিস না হয়। আর হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে কোনো রকম নাটকের প্রয়োজন নেই। পুলিশকে আমি নিজেই বিদায় করছি।" সুধীরের সেই পুরুষালী ও অনমনীয় আদেশের সামনে ৩ বান্ধবী একটু শব্দ করার সাহস পেল না। তারা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সেতুটিকে মাঝখানে আগলে রেখে দ্রুত পায়ে পা বাড়ালো কলেজের মূল ভবনের দিকে। যাওয়ার আগে সেতুতি আর একবার পেছনে ফিরে তাকালো। দেখল সুধীর মির্জা নিজের চওড়া পিঠ টান করে বডিগার্ডদের বেষ্টনীতে রাজকীয় ভঙ্গিতে কলেজের প্রিন্সিপাল স্যারের অফিসের দিকে এগিয়ে যাচ্ছেন। তার সেই গভীর ব্যক্তিত্বের দিকে তাকিয়ে সেদুতির মনের ভেতর তীব্র ভয়ের মাঝেও এক নিষিদ্ধ ভালো লাগার ঝড় বয়ে গেল। তার মনে হতে লাগলো ভয় আর লজ্জার মেঘ কেটে বুকের ভেতরে এক অদ্ভুত ভালো লাগার বসন্ত নেমে এসেছে। ওই অসম বেপরোয়া আর নিষিদ্ধ ভালোবাসার খেলাটা তো কেবল শুরু হয়েছে। এর শেষটা যে ঠিক কতটা রোমাঞ্চকর আর ভয়ংকর হবে তা কেবল তার সে হ্যান্ডসাম নেতা সাহেবে জানেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নয়েজ যদি আসে তার জন্য আমি দুঃখিত। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।